আমাদের কাছে একজন শ্রোতার পাঠানো কিছু সোর্স নোট আর একটা বেশ মজার অনুরোধ এসেছে। ও আচ্ছা। হ্যাঁ, অনুরোধটা হলো এই নোটগুলো ব্যবহার করে একটা ভূতের গল্পের কাঠামো তৈরি করতে হবে। আর আমাদের কাজ হবে সেই গল্পটা তৈরির প্রক্রিয়াটা, মানে এর নির্মাণ কৌশলগুলো নিয়ে আলোচনা করা। বাহ, এটা তো বেশ ইন্টারেস্টিং একটা চ্যালেঞ্জ। একদম। আর বিশেষভাবে বলা হয়েছে গল্পটা রোমাঞ্চকর হবে, কিন্তু শালীন, মানে সাইকোলজিক্যাল দিকটায় বেশি জোর দিতে হবে। চলুন তাহলে এই বিষয়টা একটু গভীরে গিয়ে দেখা যাক। এটা সত্যিই দারুণ একটা ব্যাপার। কারণ আমরা শুধু একটা গল্প শুনছি না, বরং গল্পটা কিভাবে বানানো হচ্ছে তার ইঞ্জিনিয়ারিংটা বোঝার চেষ্টা করছি। ঠিক, ভয় তৈরির জন্য কোন উপাদানগুলো কাজে লাগছে, বা গল্পের শেষে গিয়ে এমন কি মোচড় দেওয়া যায় যা শ্রোতার মনে একটা অস্বস্তি রেখে যাবে, এগুলোই আমরা দেখব। আর এই গল্পের মূল আইডিয়াটাও কিন্তু বেশ অন্যরকম, একটা জীবন্ত যন্ত্রের ধারণা। হ্যাঁ, ঠিক এখানেই গল্পটা আর 10টা সাধারণ ভূতের গল্প থেকে আলাদা হয়ে যায়। ঠিক। তাহলে চলুন গল্পের জগতে প্রবেশ করি। আমাদের গল্পের নায়ক অয়ন একটা পুরনো জমিদার বাড়িতে ঢুকছে। তার ভাইকে খুঁজতে, তাই তো? হ্যাঁ, তার নিখোঁজ ভাই অরণ্যকে খুঁজতে। কিন্তু এই বাড়িটা, যেমনটা আপনি বললেন, কোনো সাধারণ বাড়ি নয়। নোট অনুযায়ী এটা একটা জীবন্ত যন্ত্র যা মানুষের আত্মা আর মাংস দিয়ে নিজের শক্তি যোগায়। ভাবা যায়। ভেতরে ঢুকেই সে যা দেখে তাতেই মানে শিরোদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। সে তার ভাই অরণ্যকে দেখতে পায়, কিন্তু তার শরীরটা প্রায় দেয়ালের সাথে মিশে গেছে। আর চোখ দুটো? চোখ দুটো খুব নির্মমভাবে সেলাই করা। এখানেই গল্পকার প্রথম মানসিক আঘাতটা করেন। এটা কোনো অচেনা ভূতের দৃশ্য নয়, এটা একটা গভীর ব্যক্তিগত ট্র্যাজেডি। নিজের ভাইকে এই অবস্থায় দেখাটা। হ্যাঁ, এটা অয়নের জন্য কতটা ভয়ঙ্কর সেটা আমরা শুরুতেই বুঝতে পারি। ভয়টা এখানে অলৌকিক হওয়ার আগেই খুব বেশি মানসিক হয়ে উঠছে। একদম। আর এই মানসিক ধাক্কার ঠিক পরেই প্রথম অস্বাভাবিক ঘটনাটা ঘটে। হ্যাঁ, অয়ন পকেট থেকে তার লাইটারটা বের করে জ্বালাতেই অদ্ভুত একটা ব্যাপার হয়। কি হয়? আগুনের শিখাটা, মানে স্বাভাবিকভাবে উপরের দিকে না উঠে হঠাৎ নীল হয়ে যায় আর নিচের দিকে নামতে থাকে। মাধ্যাকর্ষণকে অগ্রাহ্য করে। ঠিক তাই। এটা খুব ছোট একটা ডিটেল, কিন্তু আমার মনে হয় এর প্রভাবটা অমসম। অবশ্যই, কারণ এই একটা দৃশ্যই তো লেখক বাস্তবতার নিয়ম ভেঙে দিচ্ছেন। এটা একটা ঘোষণা। আচ্ছা। শ্রোতাকে স্পষ্ট করে বলে দেওয়া হলো যে এই বাড়ির জগতে বাইরের পৃথিবীর কোনো নিয়ম খাটবে না। যুক্তি, বিজ্ঞান সব এখানে অচল। হুম। এখান থেকেই তাহলে অয়নের আসল ফাঁদে পড়ার গল্পটা শুরু হচ্ছে। একদম। এরপর সে দেয়ালে একটা অদ্ভুত খালি জায়গা দেখতে পায়, ঠিক একটা মানুষের শরীরের আকারের। আর সেখান থেকে একটা মৃদু কিন্তু খুব অস্বস্তিকর চোষক শব্দ আসছে। সাকিং সাউন্ড। হ্যাঁ, মনে হচ্ছে যেন জায়গাটা ওকে নিজের দিকে ডাকছে, ওকে গিলে ফেলতে চাইছে। এই শব্দটা দারুণ প্রতীকী। এটা শুধু একটা সাউন্ড এফেক্ট নয়, এটা যেন বাড়িটার নিঃশ্বাস, বা বলা ভালো বাড়িটার ক্ষুধা। ঠিক, বাড়িটা যে জীবন্ত তারই প্রমাণ। হুম। আর এই রহস্যটা আরও ভয়ঙ্কর রূপ নেয় যখন অয়ন তার ইউভি টর্চের আলোটা ওই খালি জায়গায় ফেলে। সে যা দেখে তা কল্পনারও বাইরে। দেয়ালের ওপাশে কোনো ইট বা সিমেন্ট নেই। তাহলে কি আছে? সেখানে যা আছে তা হল হাজার হাজার আত্মার হাহাকারে পূর্ণ এক অনন্ত অন্ধকার গহ্বর, একটা ব্ল্যাক হলের মতো। যে শুধু আলো নয়, আত্মাও শোষে নিচ্ছে। এই দৃশ্যটা তো গল্পের স্কেলটাই বদলে দিল, তাই না? হ্যাঁ, এটা আর একটা পরিবারের ব্যক্তিগত ট্র্যাজেডির গল্প থাকল না। এটা হয়ে গেল অগণিত মানুষের যন্ত্রণার এক মহাকাব্য। ওই গহ্বরটা যেন বাড়িটার পেট, যেখানে সে তার শিকারদের হজম করে চলেছে। আর ঠিক এই চরম অসহায়ত্বের মুহূর্তে তার ভাই অরণ্য একটা ভূমিকা নেয়। যার ঠোঁট সেলাই করা। হ্যাঁ, সে কোনোভাবে সেই সেলাইয়ের ভেতর দিয়ে ফিসফিস করে একটা সতর্ক বার্তা দেয়। সে বলে, আংটিটা খুলে ফেলো অয়ন, ওটা আংটি নয়, ওটা ওদের হোক। হুক। অয়ন তখন নিজের হাতের দিকে তাকিয়ে চমকে ওঠে। সে বাড়ির গেটে ঢোকার সময় একটা পুরনো তামাটে আংটি কুড়িয়ে পেয়েছিল, আর আনমনে সেটা আঙ্গুলে পরে নিয়েছিল। দেখুন, গল্পকার কত সূক্ষ্মভাবে ফাঁদটা পেতেছেন। একটা সাধারণ পুরনো আংটি, যা যে কেউ কুড়িয়ে নিতে পারে। ঠিক, কিন্তু এটাই হলো সেই অদৃশ্য চুক্তিপত্র যাতে অয়ন না জেনেই সই করে ফেলেছে। বাড়িটাতে প্রবেশের অনুমতি সে নিজেই দিয়ে দিয়েছে। কিন্তু সে চাইলেও আর আংটিটা খুলতে পারে না।
মনে হয় যেন ওটা তার চামড়ার সাথে একেবারে মিশে গেছে। অভিশাপটা এখন শারীরিকভাবে তাকে গ্রাস করছে। হ্যাঁ, আর আঙুলের চারপাশে কালো কালো শিরা দেখা দিতে শুরু করেছে। কিন্তু আমার কাছে এর চেয়েও ভয়ঙ্কর মনে হয়েছে এর পরের ঘটনাটা। কোনটা? সে লক্ষ্য করে তার হাতের ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরছে, সময় পিছিয়ে যাচ্ছে। ওহ, এটা গল্পের সবচেয়ে গা ছমছমে অংশ আমার মতে। তাই না? এর মানে কি বাড়িটা কি তাকে শুধু মারতে চায়, নাকি আরও ভয়ঙ্কর কিছু করতে চায়? ঠিক ধরেছেন। এটা একটা অস্তিত্বের সংকট। মৃত্যু তো একটা সমাপ্তি, কিন্তু সময় পিছিয়ে দেওয়ার মানে হলো তার বর্তমান অস্তিত্বকেই অস্বীকার করা হচ্ছে। তাকে ইতিহাস থেকে মুছে ফেলা হচ্ছে। একদম। সে ধীরে ধীরে এই বাড়ির ইতিহাসের অংশ হয়ে যাবে, হয়তো অতীতে বলি হওয়া কোনো শ্রমিকের মতো বাড়ির ইটের ভেতর চিরকালের জন্য হারিয়ে যাবে। এই চরম বিপদের মুহূর্তে যখন অয়ন প্রায় হাল ছেড়ে দিয়েছে, তখন গল্পে একটা নতুন মোড় আসে। দেয়ালের ভেতর থেকে একটা নারী মূর্তি বেরিয়ে আসে, যার চেহারা হুবহু অয়নের মৃত মায়ের মতো। এটা হলো ছলনার চূড়ান্ত রূপ, একটা অত্যন্ত নিষ্ঠুর কিন্তু কার্যকর কৌশল। মানুষ যখন বিপদে পড়ে, তখন তো সে তার সবচেয়ে নিরাপদ আশ্রয়ই খোঁজে। আর বেশিরভাগ মানুষের জন্য সেই আশ্রয় হলো তার মা। বাড়িটা ঠিক সেই মানসিক দুর্বলতার জায়গাতেই আঘাত করছে। এটা প্রমাণ করে এই শয়তান শুধু শক্তিশালী নয়, সে বুদ্ধিমানও। কিন্তু অয়ন এখানে একটা ছোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস লক্ষ্য করে, যা তাকে বাঁচিয়ে দেয়। কি সেটা? সে দেখে তার মার চোখের মণি নেই, তার জায়গায় দুটো লাল আলো জ্বলছে, ঠিক যেন ক্যামেরার রেকর্ডিং লাইট। হ্যাঁ, ঠিক যেন কোনো ডিজিটাল ক্যামেরার রেকর্ডিং লাইট। আর তখনই তার নজর যায় অরণ্যের গলায় ঝোলানো একটা পুরনো ক্যামেরার দিকে। ক্যামেরাটা এখানে একটা অসাধারণ ভূমিকা পালন করছে। এটা হয়ে উঠছে সত্যের লেন্স। আচ্ছা। আমাদের চোখ যা দেখে তা অনেক সময় মায়া বা বিভ্রম হতে পারে। আমাদের মস্তিষ্ক আবেগ, ভয় দিয়ে প্রভাবিত হয়। কিন্তু একটা যন্ত্র, একটা ক্যামেরা, তার লেন্সে যা ধরা পড়ে সেটাই দেখায়। সেখানে কোনো আবেগের ফিল্টার নেই। একদম। এই আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে সনাতন ভৌতিক গল্পের ইলিউশন ভাঙার ধারণাটা আমার কাছে চমৎকার লেগেছে। ঠিক তাই। অয়ন যখন কাপা কাপা হাতে ক্যামেরাটা নিয়ে ভিউ ফাইন্ডারে চোখ রাখে, সে আসল সত্যটা দেখতে পায়। যাকে সে তার মা ভাবছিল। ক্যামেরার লেন্সে সে আসলে এক বিভৎস, কুৎসিত ছায়া শরীর। আর যে দেয়ালটাকে সে মানুষের শরীর দিয়ে তৈরি ভাবছিল, ক্যামেরায় সেটা আসলে একটা বিশাল খোলা করা মুখ। একটা রাক্ষসের মুখ যা তাকে গিলে ফেলার জন্য প্রস্তুত। এই মুহূর্তটা হলো গল্পের রেভেলেশন বা সত্য উন্মোচনের পর্যায়। হ্যাঁ, এতক্ষণ ধরে যে রহস্য আর ভয় তৈরি করা হয়েছিল তার আসল রূপটা এখন প্রকাশ পেল। আর এরপরই অয়নের মধ্যে প্রতিরোধের সাহস জন্মায়। ধরে তীব্র সাদা আলোয় পুরো ঘরটা কেঁপে ওঠে। হ্যাঁ, আর সেই ছায়া শরীরটি যন্ত্রণায় এমনভাবে আর্তনাদ করে পিছিয়ে যায় যা মানুষের পক্ষে করা সম্ভব নয়। কিন্তু ফ্ল্যাশের আলোয় সে আরও একটা অদ্ভুত জিনিস দেখতে পায়। কি? আলোর তীব্রতায় দেয়ালগুলো স্বচ্ছ হয়ে যাচ্ছে। এখানে আলো এবং অন্ধকারের দ্বন্দ্বটা খুব পরিষ্কারভাবে ফুটে উঠেছে। ক্যামেরার ফ্ল্যাশ হলো সত্যের আলো, যা মিথ্যার অন্ধকারকে মুহূর্তের জন্য হলেও হটিয়ে দিতে পারে। এই সুযোগটাকেই অয়ন কাজে লাগায়। সে তার হাতের আংটিটা সেই হুকটাকে লক্ষ্য করে ক্যামেরার লেন্সটা দিয়ে সজোরে আঘাত করে। একটা কাঁচ ভাঙার তীক্ষ্ণ শব্দের সাথে সাথে আংটিটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আর তার আঙুল থেকে ফিনকি দিয়ে কালো ঘন রক্ত বেরিয়ে আসে। আংটি ভেঙে যাওয়া মানে বাড়ির সাথে তার যে সংযোগ তৈরি হয়েছিল সেটা বিচ্ছিন্ন হয়ে গেল। আর কালো রক্ত বের হওয়ার অর্থ হলো তার শরীর থেকে অভিশাপটা বেরিয়ে যাচ্ছে। সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর সে শেষবারের মতো তার ভাই অরণ্যের দিকে তাকায়। সে দেখে অরণ্যের শরীরটা ধীরে ধীরে ধুলোয় মিশে যাচ্ছে, কিন্তু তার মুখে একটা প্রশান্তির হাসি, মুক্তির হাসি। অরণ্যের মুক্তিটা এই গল্পের একটি করুণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ দিক। তার আত্মা এতদিন ওই জীবন্ত যন্ত্রের ভেতরে বন্দী ছিল। হ্যাঁ, অয়নের এই কাজের মাধ্যমে সে মুক্তি পেল। হ্যাঁ, এটা অয়নের লড়াইকে একটা সার্থকতা দেয়। সে শুধু নিজেকে বাঁচায়নি, তার ভাইয়ের আত্মাকেও মুক্ত করেছে। এরপর অয়ন আর পেছনে না তাকিয়ে জানলার কাঁচ ভেঙে নিচে লাফ দেয়। কিন্তু গল্পটা এখানেই শেষ হলে হয়তো একটা সাধারণ ভূতের গল্পই হতো। আসল চমকটা অপেক্ষা করছিল এরপর। একদম। অয়ন যখন মাটিতে এসে পড়ে তখন সবে ভোর হচ্ছে, কিন্তু সে যখন উঠে দাঁড়িয়ে পেছনে তাকায় তখন একেবারে স্তব্ধ হয়ে যায়। কারণ সেখানে কোনো জমিদার বাড়ি নেই। কিচ্ছু নেই, তার জায়গায় দাঁড়িয়ে আছে একটা বিশাল প্রাচীন বটগাছ।
এটাই হলো গল্পের সবচেয়ে বড় টুইস্ট। আমার তো এটা পড়ে গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। মানে যা কিছু ঘটেছে, বাড়ি, দেয়াল, অরণ্যের শরীর, সবটাই ছিল একটা মায়া। হ্যাঁ, একটা বিভ্রম, যা ওই বটগাছটি তৈরি করেছিল তার শিকারকে ধরার জন্য। এটা গল্পটাকে একটা সাধারণ হন্টেড হাউসের গণ্ডি থেকে বের করে আরও আদিম, আরও লৌকিক একটা ভয়ের স্তরে নিয়ে যায়। আর সেই ভয়কে আরও বহুগুণ বাড়িয়ে দেয় গাছের দৃশ্যটা। গাছটার ডালে ডালে শিকড়ের মতো ঝুলছে শত শত পুরনো দিনের ক্যামেরা আর অসংখ্য মানুষের কঙ্কাল। যেন গাছটা তার শিকারদের কাছ থেকে পাওয়া ট্রফি সাজিয়ে রেখেছে। অয়ন তখন পকেটে হাত দিয়ে দেখে তার স্মার্টফোনটা নেই, কিন্তু তার হাতে ধরা আছে অরণ্যের সেই ভাঙা ক্যামেরাটা। এই কঙ্কাল আর ক্যামেরাগুলো হল গাছটার দীর্ঘ আর ভয়ঙ্কর ইতিহাসের প্রমাণ। অয়নই তার প্রথম শিকার নয়। আর গল্পের একেবারে শেষ লাইনটা আরও চমকপ্রদ। অয়ন যখন ভয় আর বিস্ময়ের মধ্যে ক্যামেরাটা অন করে, সে দেখে সেখানে নতুন একটি ভিডিও রেকর্ড হয়েছে। কিসের ভিডিও? ভিডিওর থাম্বনেলে অয়নের নিজেরই ছবি, কিন্তু ছবির নিচে একটা ক্যাপশন লেখা, পরবর্তী শিকারের অপেক্ষা। এখানে এসে গল্পটা একটা সম্পূর্ণ নতুন মোড় নেয়। এই শেষ বাক্যটা পুরো গল্পের অর্থটাই বদলে দেয়। এর মানে কি অয়ন কি আসলে মুক্তি পায়নি? সে হয়তো শারীরিকভাবে পালিয়ে আসতে পেরেছে, কিন্তু সে নিজেই এখন ওই গাছের নতুন টোপ বা হুক হয়ে গেছে। তার হাতের ক্যামেরাটাই এখন পরবর্তী শিকারকে আকর্ষণ করার যন্ত্র। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? অয়ন কি মুক্তি পেয়েছে, নাকি সে নিজেই এখন সেই জীবন্ত যন্ত্রের একটা চলমান অংশ হয়ে গেছে? যে ক্যামেরাটা তাকে বাঁচালো, সেটাই কি এখন তার বন্ধনের কারণ হয়ে দাঁড়ালো? এই প্রশ্নটাই। এই প্রশ্নটাই শ্রোতাদের মনে একটা অস্বস্তি নিয়ে থেকে যাবে। এই চক্রাকার অভিশাপের ধারণাটাই এই গল্পটিকে স্মরণীয় করে রাখে। অয়ন একটা ফাঁদ থেকে বেরিয়ে আর একটা অনেক বড় অদৃশ্য ফাঁদের মধ্যে আটকে পড়েছে। তার মানে সে আর শিকার বা বিজয়ী নয়। সে এখন সিস্টেমের একটা অংশ, আর এটাই সবচেয়ে ভয়ঙ্কর পরিণতি।